হুল্লোড় ফিল্ম প্রোডাকশন প্রেজেন্ট গল্পের ঝুড়ি। গল্পে গল্পে হোক জমজমা। আজকের পরিবেশনায় সঞ্জীব চট্টোপাধ্যায়ের লেখা জ্ঞানী। আজ বিনয়বাবুর ভূমিকায় রাইহান, প্রকাশবাবুর ভূমিকায় তানভীর, প্রকাশবাবুর স্ত্রীর ভূমিকায় আয়েশা, গল্প পাঠে অনন্যা এবং পোস্টার ডিজাইন করেছেন মামুন। শুরু হচ্ছে সঞ্জীব চট্টোপাধ্যায়ের লেখা জ্ঞানী। ওই যে মোড়ের মাথায় 30 নম্বর বাড়িটা, ওই বাড়ির সবাই রাগী। বাড়ির বাইরে মার্বেল পাথরের একটা ফলক আছে। সেই ফলকে কে যে কবে লিখেছিল শান্তিধাম। পাড়ার লোকেরা এখন বলা বলি করে, এই যদি শান্তিধাম হয় তাহলে অশান্তিধাম কাকে বলে। আর কিছু কিছু বদমাইশ ছেলে পিলে মাঝে মধ্যে দ্বিধামের আগে ছোট্ট করে একটা অ লিখে দিয়ে আসে খড়ি দিয়ে। প্রেমের পাথরটা ময়লা ময়লা হয়ে এসেছে, খড়ি দিয়ে লেখা অ বেশ ভালোই বোঝা যায়। এই নিয়েও নিত্য অশান্তি। গেট খুলে প্রকাশবাবু মাঝে মধ্যে প্রকাশিত হন। প্রথমে দেখে নেন মার্বেল পাথরের ফলকটা। যেই দেখেন একটা অ লেখা আছে, অমনি সামনের বাড়ির দুতলার খোলা জানলার দিকে তাকিয়ে চিৎকার করে বলতে থাকেন, আমি সব বেটাকে দেখে নেব। বাইরের দেয়ালে আলকাচা দিয়ে নিজের হাতে মনে যা আসবে তাই লিখে দেবে। এটা কি ভদ্রলোকের পাড়া নাকি ছোট লোকের পাড়া? অনেক সহ্য করেছি, আর সহ্য করব না। এবার একটা হ্যাস্ত হয়ে যাবে। প্রকাশবাবু যখন খুব হম্বিতম্বি করছেন, সেই সময় বেরিয়ে আসেন তার স্ত্রী। সামনের বাড়ির সঙ্গে তার একটু বেশি খাতির। ওই বাড়িতে রঙিন টিভি দেখতে যান, তালের বড়া খেতে যান, বেনারস থেকে পাকা পেয়ারা এলে 2-4টে ভাগ পান। সবচেয়ে বড় কথা, খুচখাচ টাকা পয়সার প্রয়োজন হলে ওই বাড়ির বউ মিলনমালা চুপি চুপি ধার দেন। দেবার সময় অবশ্য ফিসফিস করে বলেন, দেখবেন ও যেন জানতে না পারে। এই ওটি হলেন বিনয়বাবু, ওই বাড়ির মালিক। শান্ত শিষ্ট, ভারী ভদ্র, কখনো জোরে কথা বলেন না, কিন্তু সুযোগ পেলেই মানুষকে চটিয়ে ভারী আনন্দ পান। যে যাতে রেগে যায় সেই কাজটি করে চুপ করে বসে বসে মজা দেখেন। প্রকাশবাবুর স্ত্রী গেটের কাছে এসে স্বামীর চেয়েও জোরে চিৎকার করে বলতে লাগলেন, তুমি কি ওই বাড়ির কাউকে লিখতে দেখেছো যে সাত সকালে ভদ্রলোকের বাড়ির দিকে তাকিয়ে ষাঁড়ের মতো চিল্লাতে শুরু করেছো? আগে দেখবে তারপরে বলবে। না, আমি আগে বলবো তারপর দেখব। আর এখানে দেখা দেখের কি আছে? আমি ওই বাড়ির খোকাটিকে চিনি, বুড়ো খোকা। উনি এসে রোজ একবার করে অ লিখে দিয়ে যাবে, আর আমি রোজ একবার করে সেই অ মুছে দেব। আমার এই ফলকটা কি সেলেট? আর উনি এখনো পাঠশালার ছাত্র। আমি এবার ভোটের লোক ধরে এনে পয়সা খরচ করে ওদের বাড়ির গোটা দেয়ালে বর্ণ পরিচয় লিখে দেবো আলকাতরা দিয়ে। দেখি কেমন করে মুছতে পারে। গেটের সামনে ছোটখাটো ভিড় জমে গেল। কেউ বা প্রশ্ন করলো, কি হয়েছে প্রকাশবাবু? সঙ্গে সঙ্গে যেন আগুনে ঘি পড়ল। প্রকাশবাবু তেলে বেগুনে জ্বলে উঠলেন, বললেন, তোমার কি? আমার যা হয়েছে আমারই হয়েছে, তোমাকে তা বলতে যাব কেন? হু আর ইউ? না, ভীষণ উত্তেজিত হয়েছেন তো। আজকাল আবার উত্তেজিত হলে হার্ট হেঁচকে তুলে বন্ধ হয়ে যাচ্ছে। তাই জিজ্ঞাসা করছিলাম আমরা কোনো সাহায্য করতে পারি কিনা। ক্লিয়ার আউট, অয়েল ইওর ওন মেশিন। অয়েলটা দিন। দোতলার জানলায় বিনয়বাবুর মুখ দেখা গেল। তিনি শুধু প্রশ্ন করলেন, কি প্রকাশবাবু আবার অলিখে গেছে? প্রকাশবাবু জানলার দিকে তাকালেন, দাঁত কিটমিট করলেন, বুকের ছাতি ফোলালেন, কমালেন, কিন্তু মুখ দিয়ে কোনো কথা তার বের হলো না। আসলে ভীষণ রেগে গেলে প্রকাশবাবুর আর মুখ চলে না। তখন তার হাত আর পা চলতে থাকে। পকেট থেকে রুমাল বের করে মুখটা মুছে ফেলে এর আগে ছোট রুমালটা দূর করে রাস্তার নর্দমায় ফেলে দিলেন। সঙ্গে সঙ্গে প্রকাশবাবুর স্ত্রী চিৎকার করে বললেন, এটা কি হলো? 7.5 টাকা দামের রুমালটা, যাও তোলো। তখন প্রকাশবাবু করুণ মুখে স্ত্রীর দিকে তাকালেন। হায় রে, রুমালটা পদ্ম ফুলের মতন নোংরা জলে ভাসছে। যারা জড়ো হয়েছিলেন তারা সমস্বরে বলে উঠলেন, তুলুন তুলুন। স্ত্রীর বাক্য অমান্য করবেন না, তুলে ফেলুন।
ওই কাপড় তুলবেন না, ঘরে কি যেন একটা গামছা পরে আসুন। আপনারা বলার কি? রুমাল তুলবে কি তুলবে না সে হলো গিয়ে আমাদের ব্যাপার। এইবারে স্বামীকে হাত ধরে ভেতরে নিয়ে গেলেন তিনি। সেখানে মুখোমুখি দাঁড়িয়ে দুজনে বলতে লাগলেন, ফেললে কেন? বেশ করেছি। কেন করেছো? আমার রুমাল আমি কিনেছি আমার পয়সা। ফেলবে কেন? বেশ করব। এই যখন চলছে তখন পাশের বাড়ির কাজের মেয়েটি এসে বলল, 8:30 বেজে গেল তো, আজকে অফিস টফিস নেই। তখন দুজনের চটকা ভাঙলো। প্রকাশ বাবুর অফিসের বড় বাবু আবার প্রকাশ বাবুর চেয়েও বেশি রাগী। প্রকাশ বাবুকে এর আগে 3 বার পেপার ওয়েট ছুঁড়ে মেরেছেন, কোনোভাবে ঠিক মতন টিক লাগাতে পারেননি। প্রত্যেকবার টার্গেট মিস করার পর তিনি বলে ওঠেন, নেক্সট টাইম আপনার মৃত্যু আমার হাতে। অফিস শব্দটা যেন এইভাবে যন্ত্রের মতন কাজ করলো প্রকাশবাবুর কাছে, জোকের মুখে নুনের ছিটের মতো। প্রকাশবাবু বাড়ির উঠোনে গোল হয়ে ঘুরতে লাগলেন। 3 ধরনের কাজের টান: বাজার, দাড়ি কামানো আর স্নান। কাজ 3টে পর পর যে অর্ডারে করতে হবে ঠিক সেইভাবেই তার মনে এসেছে। সামনে যে থলেটা পেলেন সেটা হাতের মধ্যে নিয়ে নিলেন। পায়ের কাছে যে চটি জুতোটা দেখতে পেলেন সেটাকেই পায়ে গলিয়ে বাজারের দিকে ছুটতে গিয়েও হুট করে থেমে গেলেন। তার খেয়াল হলো, কই, আজ তো কেউ চা দিল না। সকালের চা ছাড়া কি মানুষের দেহ ইঞ্জিন চলে? আবার তিনি ভীষণ রেগে গেলেন। রাস্তা থেকে ফের ফিরে এলেন। চায়ের পাটকি উঠে গেছে? সকালের চা কেন তোমাকে চা দেয়নি? আমরা তো সবাই চা খেয়েছি। তা তো খাবেই, তোমরা খেলেই তো আমার খাওয়া হয়ে গেল। যেমন আমি আজ বিকেলে ফিশ ফ্রাই খাবো, তোমাদেরও খাওয়া হয়ে যাবে। বলি, এই সংসারের চাকায় কে তেল দিচ্ছে? আমি জানতে চাই কে শ্রম দিচ্ছে। এইভাবে তেল না শ্রম, তেল না চাকা, কিসের জোরে গাড়ি চলে, এই নিয়ে মিনিট 15 একটা ফাইট হয়ে গেল। বাবা তুমি তো চা খেয়েছো। সেটা আজ না কাল। তোমাদের দিন কি আজ 48 ঘন্টায় হচ্ছে? ওই দেখো তোমার খালি কাপ টেবিলের উপরে পড়ে আছে। ওটা কালকের। আজকের। ওটা কালকের। আজকের। আইসে ওটা কালকের। আমরা মিথ্যাবাদী আর তুমি কি একাই সত্যবাদী? এই এক কাণ্ড। কিছু একটা শুরু হলেই হলো, চলছে তো চলছেই। তারপর যদি কেউ পাশ থেকে খোঁচা মেরে দিল তাহলে তো হয়েই গেল। বিনয়বাবু তখন জানলার ধারে বসেছিলেন। খবরের কাগজ খুলে নিয়ে তার খুব শান্তির সংসার। সেই জন্য তার হাতে অনেক সময় ঘুরে বেড়ান, হাট বাজার যান, একই সঙ্গে সব কাজ সেরে ফেলেন। তারপর ছাদে সাজানো ফুল গাছের টব ঝাড়ি দিয়ে তাতে জলও দেন। 8 ঘন্টা যোগাসন করেন, 10 মিনিট বিশ্রাম, তারপর ফের কাগজ। বিনয়বাবু উপর থেকে বললেন, তর্কাতর্কির কি দরকার? পোস্টমর্টম করলেই তো হয়। পেটে চা আছে কিনা ধরা পড়ে যাবে। এই পোস্টমর্টম শব্দটা খুব পরিচিত। প্রকাশবাবু রাস্তায় নেমে ওপরের দিকে তাকিয়ে বললেন, আমি এখনো জলজান্ত বেঁচে আছি মশাই, অপঘাতে মরিনি। পোস্টমর্টমের প্রশ্নই আসে না। বোকার মতো কথা বলবেন না। আসুন, উপরে চলে আসুন। ফার্স্ট ক্লাস 1 কাপ চা খেয়ে বাজারে যাবেন। কোনো প্রয়োজন নেই। চা এমন কিছু ভালো জিনিস নয় যে আমাকে চা খেতেই হবে। আর আমার চা খাওয়া না খাওয়ার সাথে আপনার কি সম্পর্ক? হে, প্রকাশবাবু হন হন করে হাঁটতে লাগলেন। রেগে গেলে তার এনার্জি যেন অনেকটা বেড়ে যায়। পায়ের কাছে একটা পথের কুকুর চলে এসেছিল, মারলেন 1 শুট। ভাগ্য ভালো নিরীহ কুকুর ঘ্যাক করে ওঠেনি, কামড়ায়নি। ঘেউ করে একটা শব্দ করে দূরে সরে গেল। প্রবীণ এক মানুষ পাশ দিয়ে যাচ্ছিলেন। তিনি বললেন, কামড়ে দিলে কি হতো? দ্যাটস নট ইউর লুক আউট। এই শুনে ভদ্রলোক থমকে দাঁড়ালেন। প্রকাশবাবু এতক্ষণ মাটির দিকে তাকিয়ে কথা বলছিলেন। মুখ তুলে ভদ্রলোককে দেখে ঘাবড়ে গেলেন। তিনি স্থানীয় কলেজের অধ্যক্ষ। কাল ভদ্রলোকের কাছে গিয়ে এই প্রায় তার হাতে পায়ে ধরেছিলেন প্রকাশবাবু, ছেলের ভর্তির ব্যাপারে। 3 নম্বর মাত্র কম আছে। ভদ্রলোক কথাও দিয়েছিলেন। আপনার পিতা এই কলেজের অধ্যাপক ছিলেন, আমি নিশ্চয় দেখব। মনে করুন হয়েই গেছে। প্রকাশবাবু ভীষণ চিন্তায় পড়ে গেলেন। ভাবছেন ক্ষমা চাইবেন কিনা ভদ্রলোকের কাছে, কিন্তু ভদ্রলোক অবশ্য তেমন গ্রাহ্য করলেন না। শুধু বললেন, আপনি খুব অসভ্য টেটিয়া লোক তো। এই বলে তিনি চলে গেলেন। অন্য কেউ হলে
প্রকাশবাবুর সাথে ঝাড়া 1 ঘন্টা ঝগড়া করতেন। ভদ্রলোকের মন্তব্য দাঁতে দাঁত চেপে হজম করলেন প্রকাশবাবু। এই তার প্রথম পরাজয়, আর এই পরাজয় তার ছেলের জন্য। গবেটটা 3 নম্বর বেশি পেলে এই ভদ্রলোককে গিয়ে তার হাতে পায়ে ধরতে হতো না। তাহলে সহজে তিনি ছেড়ে দিতেন না তাকে। রাস্তা সরকারি, কুকুর বেওয়ারিশ, আর তার পা তার নিজের। তাহলে হু আর ইউ? কোনো রকমে বাজার ছেড়ে বাড়ি ফিরে এলেন প্রকাশবাবু। ঢুকেই শুনলেন মায়ের ছেলেতে উদুম ঝগড়া। প্রকাশবাবুর কোনো কথা না বলে দমাদম ছেলেকে পেটাতে শুরু করলেন আর বললেন, কেবল ঝগড়া, কেবল ঝগড়া, কেবল ঝগড়া। বাড়িতে কাকপক্ষী বসার উপায় নেই। বাড়িটাকে একেবারে ছোট লোকের বাড়ি করে ফেললো গো। প্রকাশবাবু ছেলে মার খেতে খেতে বলতে লাগলো, আমি তো তোমার পরেই ঝগড়া করছি। মা তোমাকে মিথ্যেবাদী বলেছিল, আমি তাই সেই থেকে প্রোটেস্ট করে যাচ্ছি। মিথ্যাবাদীকে মিথ্যাবাদী বলবো না তো কি সত্যবাদী বলবো? সবাই অবাক। এ যেন ভূতের মুখে রাম নাম। মেয়ে এসে বাবাকে পিছন থেকে জাপটে ধরলো। হাই প্রেসারের রোগী, মুখ চোখ যেন একেবারে লাল হয়ে উঠেছে। প্রকাশবাবুর স্ত্রী মাথায় জল থাবড়াতে লাগলেন। পাখার স্পিড বাড়িয়ে দেওয়া হলো। মেয়ে ভাবতে লাগলো বাবাকে এখন কি দেওয়া উচিত, চা না শরবত। ছেলেকে প্রথম চটটা মারার সময় হয় ডান হাতের প্রথম আঙুলটা মট করে মটকে গেছে, সেই আঙুলটা দেখতে দেখতে ফুলে উঠল। প্রকাশবাবুর স্ত্রী ছুটলেন বিনয়বাবুর বাড়িতে বরফ আনতে। বরফের সঙ্গে ছুটে এলেন বিনয়বাবু নিজেই। তার আঙুলে বরফ দিতে দিতে বললেন, কেন এত অশান্তি করেন অকারণে? আমরা একেবারে ছোট লোক ইতর হয়ে গেছি। পালের গোদাটা হলাম আমি একবার শুরু করি, ওরা শেষ করে। আমি কত বড় বংশের ছেলে একবার ভাবুন। আমার বাবা ইংরেজির অধ্যাপক ছিলেন। সেই বংশের ছেলে হয়ে আমি কিভাবে নিজেকে নষ্ট করেছি আপনারাই দেখুন। বিনয়বাবু বড্ড নরম মনের মানুষ। কান্নাকাটি দেখলে তার ভীষণ কষ্ট হয়। বিনয়বাবুর বাড়িতে কেউ কখনো মুখ ভার করে কাঁদে না। সব সময় একটা না একটা হাসির ঘটনা তার বাড়িতে ঘটেই চলেছে। তাই তার স্ত্রীর নামও হাসি, মেয়ের নাম শুভ্রা, আবার ছেলের নাম হর্ষ। আপনার সব ভালো, কেবল একটাই খারাপ, কথায় কথায় ভীষণ রেগে যান। কারণটা কি? সে কারণটা দূর করতে পারলে আপনি সর্বাঙ্গ সুন্দর। কারণটা ভাবুন তো। প্রথম কারণ, এ বাড়িতে কেউ আমার মনের মতো না। আমি যা চাই ওরা তার ঠিক উল্টো। আমার ছেলেটা আর একটু চেপে পড়লে ভালো রেজাল্ট হতো, ভালো কলেজে ভর্তি হতে পারত। আমার স্ত্রী কথার চেয়ে কাজের দিকে মন দিলে এই সংসারের স্ত্রী বদলে যেত। আমার মেয়ে দেখতে সুন্দরী, মনটা একটু সুন্দর হলে সর্বাঙ্গে সুন্দর হতো। আর আমার অনেক আশা ছিল, আকাঙ্ক্ষা ছিল, কোনোটাই পূর্ণ হয়নি। আমার প্রমোশন হয় না, আমার আয় বাড়ে না, অথচ আমার খরচ বেড়ে যাচ্ছে। আমার টাক পড়ে যাচ্ছে, চোখের জ্যোতি কমে যাচ্ছে, দাঁতের জোর কমে যাচ্ছে। আমাকে না কেউ কিছু দেয় না, সবাই শুধু চাই। ছেলে মেয়ে পড়াশোনার খরচ চাই, জামা জুতো চাই, বউ সংসার খরচ চাই, সরকার ট্যাক্স চাই। আমি যে আর পাচ্ছি না বিনয়বাবু। আরে আশ্চর্য, আমারও তো সেই একই ইতিহাস, একবারে অবিকল আপনার মতো। কই, আপনি তো আমার মতো রেগে যান না। তার একটাই কারণ, একবার আমাকে এক সাধু বলেছিলেন, দেখ বিনয়, আমরা যেমন ঘুমিয়ে ঘুমিয়ে ছোট ছোট স্বপ্ন দেখি, সেই স্বপ্ন হলো স্বপ্নের ভেতরের স্বপ্ন। জীবন হলো এক দীর্ঘ স্বপ্ন। ধরো 60 কি 70 বছর ধরে টানা একটা স্বপ্ন দেখে চলে এসো, আর কোনোটাই সত্যি নয়। সত্য যেদিন জেগে উঠবে সেই দিন তুমি জানতে পারবে জীবনও নেই, মৃত্যুও নেই, দেহও নেই, নামও নেই। আপনি আজগুবি ছেলে মানসিকতা করে আজীবন হা হা করে হেসে যাবেন। আরে মশাই, ওই বিশ্বাসে আমি যদি ভালো থাকি, সুখে থাকি, শান্তিতে থাকি, পরমানন্দে থাকি, ক্ষতিটা কি? ডাক্তারবাবু যখন বলেন
মশাই রাস ট্যাগ 6 পুড়িয়া খেয়ে দেখুন, কোমরের ব্যথা নিমিষেই সেরে যাবে। তখন আমরা বিশ্বাস করে খাই। দেহ রোগে যেমন ওষুধ আছে, ভাব রোগের সেই রকম ওষুধ আছে। সেই ওষুধ হলো জীবনের সঙ্গে মানিয়ে নেব, জীবনটাকে খেলা ভাবা, স্বপ্ন ভাবা, স্পোর্টসম্যান স্পিরিট, চা বলাও খেলার শেষে চা। একটা পথের কুকুর প্রকাশবাবুদের শান্তিনিবাসের শান্তি এনে দিল। এই ঘটনা ঘটে যাওয়ার পর আর কোনোদিন সেই বাড়িতে ঝগড়া হয়নি। কাউকে আর খড়ি দিয়ে শান্তির আগে লিখতেও দেখা যায়নি। প্রকাশবাবু সেই কুকুরটাকে আদর করে বাড়িতে ডেকে এনে আশ্রয় দিয়েছিলেন। তাকে স্নান করিয়ে, সাবান মাখিয়ে, খাইয়ে দাইয়ে একেবারে চেহারা ফিরিয়ে দিয়েছেন। কুকুরের নাম রেখেছেন জ্ঞানী। শান্তিনিবাসের গেটের সামনে জ্ঞানী এখন গম্ভীর মুখে বসে থাকে। সাদা আর বাদামি রং মেশানো তেল চুকচুকে একটা কুকুর। বাতাসে তার লোম উড়ছে ফুরফুর করে। শান্ত গভীর এক কুকুর, শান্তিনিবাসের শান্তির প্রহরী। এতক্ষণ আপনারা শুনলেন সঞ্জীব চট্টোপাধ্যায়ের লেখা জ্ঞানী। ভালো লাগলে একটা লাইক আর একটা কমেন্ট করতে ভুলবেন না, এবং অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করতেও ভুলবেন না। আর এরকম নিত্য নতুন গল্প শুনতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আবারও আসছি খুব শীঘ্রই একটা নতুন গল্প নিয়ে। ধন্যবাদ, ভালো থাকবেন।